আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সংস্কার ইস্যুতে জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দায়বদ্ধতা রাজনৈতিক দলগুলো প্রাণে ধারণ করে বলেও প্রত্যাশা তার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় অষ্টম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত দিনের অমীমাংসিত বিষয়গুলোর পাশাপাশি আজকের দিনের এজেন্ডা হচ্ছে নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এই ইস্যুগুলো আলোচনায় জায়গা পাবে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকে অংশ নিচ্ছেন। জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দলগতভাবে, জোটগতভাবে, ব্যক্তিগতভাবে কমিশনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো, কারণ আমাদের সকলের এই আন্তরিক প্রচেষ্টাটা আছে। ঐক্যমত্য কমিশনের খবর জানতে যাচ্ছি ইফতেখার রেজার কাছে। ইফতেখার, কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে এবং আজ কি বিষয়ে আলোচনা হচ্ছে জানাবেন। ধন্যবাদ। আজকে যে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে ঐকমত্য কমিশন, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ মোট ৩০টি দলের সাথে এই বৈঠকটি মূলত সপ্তম দিনের মতো আজকে বৈঠক বসেছে। এবং আজকের যে বৈঠকের যে আলোচ্যসূচি, সেই আলোচ্যসূচিগুলোর মধ্যে রয়েছে সীমানা নির্ধারণ, নির্বাচনী এলাকাগুলোর সীমানা নির্ধারণ এবং এর সাথে রাষ্ট্রপতির ক্ষমতা এবং আরও একটি বিষয় নিয়ে কথা বলবেন রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশন। এবং জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন যে এই জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহের মধ্যেই মূলত রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন একটি ঐকমত্যে পৌঁছতে পারবে বা একটি সমঝোতায় পৌঁছতে পারবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই যে এই আলোচনাটি মূলত বেশ কিছুদিন যাবতীয় চলছে এবং রাজনৈতিক দলগুলো আগ্রহের সাথেই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে এবং সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যেতেই মূলত তারা চেষ্টা করছেন। এবং আগামীতে যাতে বাংলাদেশে নির্বাচন পরবর্তী সময়গুলোতে আবারও ফ্যাসিবাদ বা একনায়কতান্ত্রিক যে ব্যবস্থা গড়ে উঠেছিল ৫ আগস্টের আগ পর্যন্ত, সেই ব্যবস্থাগুলো যাতে বাংলাদেশ আর ফিরে না আসে, সেই লক্ষ্যে মূলত ঐকমত্য কমিশন কাজ করছে এবং ঐকমত্য কমিশনকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। তো এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে ঐকমত্য কমিশনের আলোচনার সর্বশেষ তথ্য। জানছিলাম ঐকমত্য কমিশনের খবর। জুলাই পদযাত্রা সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। দেশ করতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরুতে এসব কথা বলেন তিনি। আর সার্জিস আলম বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেছে বড় রাজনৈতিক দলের নেতারা। এদিন কুড়িগ্রামে পৌঁছে রাজারহাট এলাকায় পথসভা করবে এনসিপি। এরপর কুড়িগ্রামের ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পদযাত্রার শেষে কুড়িগ্রামের ঘোষপাড়া সিংহ এলাকায় পথসভার মধ্য দিয়ে কুড়িগ্রামের পদযাত্রা শেষ হবে। এরপর বিকেলে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবে এনসিপি। যারা আমাদের কর্মসূচিতে আসতেছে তারা বেশিরভাগ সাধারণ মানুষ, তারা তাদের সমস্যাগুলো নিয়ে আসতেছে, তাদের সমস্যাগুলো কথা আমাদের মুখ থেকে শুনতে যাচ্ছে এবং সেই প্রতিশ্রুতি শুনতে যাচ্ছে যে পরিবর্তনের, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি। ইনশাল্লাহ আমরা যখন আরও জেলাগুলোতে যাব আমরা আরও বুঝতে পারবো যে সাধারণ মানুষের সাথে আসলে ঠিক কোন জায়গায় আমাদের কথা বলা দরকার, রাজনীতিটা নিয়ে যাওয়া দরকার। পূর্বে যত নেতা ছিল আসলে তারা তাদের জায়গা দিয়ে শুধু কথা দিয়ে গিয়েছে, কিংবা যা কিছু করেছে ওই ছোটোখাটো দুই একটা রাস্তার উন্নয়নের মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল। এখানে আপনি কোনো অন্তত পরিবেশ বান্ধব যদি বলি বা কর্মসংস্থানের জন্য যদি বলি শিল্প কলকারখানা পাবেন না।
এ বিষয়ে জানতে এখন যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, এনসিপি পদযাত্রা এখন কোথায় আছে এবং অংশগ্রহণ কেমন দেখছেন জানাবেন। মালিহা, জাতীয় নাগরিক পার্টির জুলাই মাসব্যাপী যে কর্মসূচি দেশ গড়তে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার আজকে দ্বিতীয় দিন এবং আজকে দ্বিতীয় দিন রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা যাত্রা শুরু করেছেন এবং এই মুহূর্তে সাতমাথা, রংপুরের যে সাতমাথা এলাকা সেটি অতিক্রম করেছেন এবং আজকে নাহিদ ইসলাম সহ সার্জিস আলম এবং এনসিপির কেন্দ্রীয় নেতা যারা এখানে এই পদযাত্রায় এসেছেন, কর্মসূচিতে এসেছেন, তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন আসলে তারা গ্রামীণ পরিবেশে একেবারে তাদেরকে নিয়ে একটি কথা আছে যে তরুণদের যে রাজনৈতিক দল সেটি কিছুটা শহর কেন্দ্রিক রাজনৈতিক দল। তারা এই জন্য একেবারে গ্রামের মানুষের সঙ্গে মেশার জন্যে, মানুষের সুখের, মানুষের দুঃখের কথা, দুর্দশার কথা, দুর্ভোগের কথা শুনবার জন্যে এই কর্মসূচি নিয়েছেন এবং এই কর্মসূচির মাধ্যমে একেবারে তৃণমূলের গ্রামের মানুষের কাছে তারা পৌঁছে যাবেন এবং মানুষের মতামতের আলোকে এই দেশের মানুষের মুক্তির জন্য যে ইশতেহার দরকার, যে সনদের দরকার, সেই রকম একটি সনদ তারা প্রণয়ন করবেন, যেটি আগামী আগস্ট মাসে হয়তো তারা প্রকাশ করবেন এবং সেটি হবে জাতীয় নাগরিক পার্টির দলীয় ইশতেহারও। আজকে নাহিদ ইসলাম এখানকার উত্তরবঙ্গের যিনি নেতা রয়েছেন, উত্তরবঙ্গের উত্তরাঞ্চলের যেই মুখ্য সংগঠক রয়েছেন সার্জিস আলম, তিনি বলেছেন আসলে দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে অনেক নেতা এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন, কিন্তু উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসলে ঘটানোর জন্য তারা তেমন কোনো কার্যকর কাজ করেননি বা উদ্যোগ নেননি। তিনি বলছেন আসলে জাতীয় নাগরিক পার্টির মধ্য দিয়ে, জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে উত্তরবঙ্গের যে অবহেলার দিন, উত্তরবঙ্গের যে দুর্দশার দিন, সেই দুর্দশার দিন, সেই অবহেলার দিন কিছুটা হলো তারা লাঘব করবার চেষ্টা করবেন এবং লাঘব করবেন। এছাড়া অন্য নেতা যারা রয়েছেন তারাও বলছেন আসলে একেবারে মানুষের সঙ্গে মেশার জন্য, মানুষের কথা শোনার জন্য তারা এই কর্মসূচি দিয়েছেন এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে যেমনটি দেখতে পাচ্ছি পথে পথে বিভিন্ন বাজার, বিভিন্ন ঘাট, একেবারে গ্রামীণ মানুষের সঙ্গে মিশে তারা খাবার গ্রহণ করছেন, কথা বলছেন, তাদের কথা শুনছেন। এভাবে এই কর্মসূচিটি তারা 30 দিন চালিয়ে যাবেন এবং 30 দিনে দেশের 64টি জেলায় তারা পৌঁছাবেন। 64টি জেলার মানুষের মতামতের আলোকে তারা দলীয় ইশতেহার প্রণয়ন করবেন এবং জাতির জন্য একটি মুক্তির সনদ তারা দিতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জানছিলাম এনসিপির পদযাত্রার খবর। এনটিভির সাবেক অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দের স্ত্রী ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী জিনাত রেহানা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 8:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী জিনাত রেহানা বিটিভি ও বাংলাদেশ বেতারের নিবন্ধিত শিল্পী ছিলেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন। গানের বেশ কয়েকটি অ্যালবামও আছে তার, যা সেই সময়ে যথেষ্ট দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। জিনাত রেহানার এক ছেলে ও এক মেয়ে। মরহুমার জানাজা আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। দেশের 1/1 এলাকা জুড়ে বিস্তৃত পার্বত্য চট্টগ্রাম। পাহাড় আর ঘন অরণ্যের এলাকাটি যুগ যুগ ধরে সাধারণ মানুষের জন্য ছিল দুর্গম। সেই দুর্গম এলাকাটি সুগম করছে বাংলাদেশ সেনাবাহিনী। নানা প্রতিকূলতা পেরিয়ে সেখানে নির্মিত হচ্ছে নতুন যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক ও জীবনমানে অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে বলে জানান স্থানীয়রা। পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে নিবিড় নজরদারিও সহজ হচ্ছে বলে জানায় সশস্ত্র বাহিনী। পার্বত্য চট্টগ্রাম ঘুরে এসে এনামুল হকের ক্যামেরায় শামসুল হক হায়দারের রিপোর্ট। পাখির চোখে পার্বত্য চট্টগ্রাম। ঘন অরণ্যরাজি আর দুর্গম পাহাড় চূড়ায় এ এক নতুন সড়ক। কক্সবাজার থেকে খাগড়াছড়ি পর্যন্ত 1000 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত সড়কটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 3 ধাপে বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রথম ধাপে 300 কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে। দেশের প্রথম এই সীমান্ত সড়কের নির্মাণের ফলে স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো সম্ভব হয়েছে বলে জানায় সেনাবাহিনী। বিজিবি সহ অন্যান্য যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তারা সেই জায়গায় সীমান্ত বরাবর এখন টহল দিচ্ছে। অর্থাৎ আমার দেশের
সার্বভৌমত্ব যে শব্দটা রয়েছে সেই সার্বভৌমত্বটা আমরা সঠিকভাবে এই জায়গাটাকে আমরা প্রয়োগ করতে পেরেছি। যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নে সুবিধাভোগী হয়েছেন স্থানীয় অধিবাসীরাও। তাদের উৎপাদিত কৃষিপণ্য সহজেই সমতলের বাজারে পাঠাতে পারছেন তারা। সীমান্ত সড়ক হওয়ার ফলে আমাদের অনেক সুবিধা হয়ে গেছে। আমরা মনে করেন ওই যে 5-6 ঘন্টার রাস্তা এখন এই ঘন্টা দেড় ঘন্টায় পৌঁছে যেতে পারতেছি। এখন তো আমরা 10 মিনিটে চলে যেতে পারছি হাসপাতালে, মারিশা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিভিন্ন ঢাকায় আমরা শর্টকাটে পৌঁছাতে পারতেছি। আগে তো আমরা বাজারে গেলে 2 দিন 3 দিন সময় লাগে, এখন 2 ঘন্টার মধ্যে পৌঁছে যায় আর কি থানচি বাজারে যাই। কোথাও কোথাও 2 থেকে 3 হাজার ফুট উচ্চতার পাহাড়চূড়া হয়ে এঁকে বেঁকে চলে গেছে সীমান্ত সড়ক। ভারত আর মিয়ানমারের সীমান্ত ঘেঁষা এই পথ তৈরি করা ছিল কঠিন এক চ্যালেঞ্জ। বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি আর বান্দরবনের পাহাড়গুলোর ভূপ্রকৃতি সম্পূর্ণ পৃথক। গুণগত মান সম্পন্নের জন্য আমাদের যে সকল যে দ্রব্যাদি ব্যবহৃত হয় সেগুলো আমাদের এখানে আমাদের 34 কনস্ট্রাকশন ব্রিগেডের যে টেস্টিং ল্যাব আছে সেখান থেকে আমরা চেক করা হয়, এবং এরপরে যে যখন অন গ্রাউন্ডে ব্যবহৃত হয় সেখানে আমরা বিভিন্নভাবে চেক করি যাতে সঠিক গুণগত মান রেখে আমাদের কাজ শেষ করা যায়। সীমান্ত সড়কের দ্বিতীয় ও তৃতীয় ধাপের কাজ চলতি জুলাই মাসে শুরু হওয়ার কথা রয়েছে। এটি সম্পূর্ণ হলে দেশের পর্যটন শিল্পেও যুগান্তকারী পরিবর্তন হবে এমন আশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর পুলিশের হামলায় প্রতিবাদে পটিয়া থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা থানা ঘেরাও কর্মসূচি পালন করছে। শিক্ষার্থী পুলিশের হামলায় ছাত্র আন্দোলনের 25 ছাত্র আহত হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সদস্য চট্টগ্রামের রিজওয়ানের অবস্থা আশঙ্কাজনক। এর আগে মঙ্গলবার রাতে পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপঙ্কর দেকে আটক করার পরও পুলিশ তাকে আটক না করায় পুলিশের সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। আমদানি রপ্তানি পণ্য পরিবহনে 2024-25 অর্থ বছরে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে বছরব্যাপী 2 মাস কাজ বন্ধ থাকার পরও বিগত বছরের চাইতে বেশি সাফল্য এসেছে বলে দাবি কর্তৃপক্ষের। বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, 30 জুলাই অর্থ বছরের শেষ দিন পর্যন্ত বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 32,96,760 TUS একক কন্টেইনার, যা পূর্ববর্তী বছরের চাইতে 1,27,377 TUS বেশি। একই সময়ে কার্গো হ্যান্ডলিং 13,07,24,783 মেট্রিক টন। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে জাহাজ এসেছিল 4,077টি। বিগত অর্থ বছরের শেষ দিকে এনবিআর এর শাটডাউন কর্মসূচি না থাকলে কন্টেইনার হ্যান্ডলিং এর পরিমাণ 3.3 মিলিয়নে উঠত বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।